সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। গতদিন আমাদের আলোচ্য বিষয় ছিল পরিচ্ছেদ 2 এর ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। আশা করছি সেটা তোমরা সবাই সুন্দরভাবে পড়েছো বা বুঝেছো। আজকে আমাদের পরিচ্ছেদ 2 এর যে অংশটুকু আছে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, অর্থাৎ একটি ব্যাকরণ যে বিষয় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে তার আলোচ্য বিষয়। আমরা গত ক্লাসগুলোতে যেটা জেনেছি সেটা হচ্ছে কি ব্যাকরণ কি নিয়ে আলোচনা করে, ভাষা নিয়ে, অর্থাৎ মানুষের মনের ভাব প্রকাশ করার যে মাধ্যম সেই মাধ্যমটা হচ্ছে ভাষা। এই ভাষাকে কি করে, ভাষাকে ব্যাকরণ বিশ্লেষণ করে। কিভাবে বিশ্লেষণ করে? নিয়মের মাধ্যমে, রীতির মাধ্যমে, নীতির মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে আমরা যে সূত্রগুলো পাই এবং যে সিদ্ধান্ত উপনীত হয় এই বিষয়গুলোই নিয়ে আলোচনা করছে যে বাংলা ব্যাকরণ। তা আমরা যেটা জানি সেটা হচ্ছে এইমাত্র আমরা এটা পেলাম, সেটা হচ্ছে ভাষা হলো বাক্যের সমষ্টি। আমরা জানি কি ভাষা কিসের সমষ্টি? বাক্যের সমষ্টি। এখানে দাগিয়ে রাখা, এগুলো নোটবুক থেকে আসতে পারে এবং খাতাতে লিখেও নিতে পারে। বইয়ের উপরে, বইয়ের নিচে লাইন বাই লাইন এটা দাগা, বইয়ের নিচে লাইন বাই লাইন এটা দাগা। ভাষা কিসের সমষ্টি? ভাষা হচ্ছে বাক্যের সমষ্টি। এবং আমাদের ভাষার ক্ষুদ্রতম এককটা কি? ক্ষুদ্রতম একক কোনটা? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ধ্বনি। ধ্বনি রেসপন্স করে দ্রুত এবং উচ্চস্বরে কথা বলে। আমাদের ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কোনটা? ধ্বনি। ধ্বনির সমষ্টি, ধ্বনির সমন্বয়ে গঠিত হয় কি? শব্দ। শব্দের সমন্বয়ে গঠিত হয় কি? বাক্য। আর এই বাক্যটাই আমরা হচ্ছে একে অপরের সাথে আদান প্রদান করি, যেটা মনের ভাব হিসাবে। মনের কি হিসাবে? ভাব হিসাবে। তাহলে ভাষা হলো কিসের সমষ্টি? বাক্যের সমষ্টি। ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় কি দিয়ে? শব্দ দিয়ে। বাক্য গঠিত হয় কি দিয়ে? শব্দ দিয়ে। আর শব্দ গঠিত হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। তাহলে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আর শব্দ গঠিত হয় ধ্বনি দিয়ে। তাহলে এই যে বিষয়টা আমরা এখন বুঝতে পারলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে, তাহলে আমাদের এই ভাষার ক্ষুদ্রতম একক কোনটা? ক্ষুদ্রতম একক কোনটা? একটু আগে বললাম ধ্বনি। ভাষার আমাদের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আচ্ছা, তাহলে ধ্বনি, এই ধ্বনি, শব্দ আর হচ্ছে কি বাক্য, এটাই হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এখন ধ্বনি বলি আর শব্দ বলি আর বাক্য বলি, এগুলো যদি অর্থবোধক না হয়, অর্থাৎ মিনিংলেস হয়, তাহলে কি সেটা ভাষা হবে? অর্থবহ না হলে ভাষা হবে না। অর্থাৎ সেটা মিনিং থাকতে হবে, অর্থপূর্ণ হতে হবে, তবেই সেটি হবে ভাষা। তাহলে আমরা এই দিক থেকে আলোচনা করে দেখি যে আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আছে কয়টা? চারটা। একটা হচ্ছে কি ধ্বনিতত্ত্ব, আরেকটা কি রূপতত্ত্ব, আরেকটা হলো বাক্যতত্ত্ব, আরেকটা হলো শব্দতত্ত্ব। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? কি কি? তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটা। নাম্বার 1 ধ্বনিতত্ত্ব, নাম্বার 2 রূপতত্ত্ব, নাম্বার 3 বাক্যতত্ত্ব, নাম্বার 4 শব্দতত্ত্ব। দাগাই যখন নোটবুক থেকে আসতে পারে যে নিচের কোনটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, কিভাবে আসতে পারে? নিচের কোনটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, তখন এই চারটা থেকে যে কোনো একটা থাকবে, অথবা দুইটা দিয়েও থাকতে পারে। যদি আমরা এটা ভালো করে বুঝি এবং পড়ি তবে সেই উত্তরটা দিতে আমরা সক্ষম হব। তাহলে আমরা প্রথমে যদি ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা করি, তাহলে ধ্বনি হচ্ছে কি মানুষের মুখ বিবর থেকে এমন কিছু যেটাকে ইংরেজিতে বলি আমরা সাউন্ড। ইংরেজিতে কি বলি? সাউন্ড। আমরা কি বলি? আমরা যখন বলি এ, আমরা কি বলি? এ। আবার বলি এ, আবার বলি উ, আবার বলি ও। এইগুলো আলাদা আলাদা করে কিন্তু কোনো অর্থ নাই, কিন্তু যখন একটা ধ্বনির সাথে আরেকটা ধ্বনির মিলন হয়, যোগসূত্র স্থাপিত হয়, তখন সেটা অর্থপূর্ণ হয়ে যায়। এখন আমি যদি বলি আমি, তখন আ এবং মি এই দুইটা ধ্বনি মিলে কিন্তু তখন হচ্ছে কি আমি, যেটা একটি অর্থ বহন করছে, যেটা আমার নিজেকে বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে ভাষা।
কিন্তু আমি সারাদিন যদি বলি আ আ আ আ, সেটা কি কোনো অর্থ হবে? তাহলে ভাষা হতে গেলে তার মূল শর্ত হলো সেখানে অর্থ থাকতে হবে। কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। অর্থ যদি না থাকে তাহলে সেটি ভাষা হবে না। তাহলে এই ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি থাকে আমাদের? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি? ধ্বনি। ধ্বনিতত্ত্বের মূলত আলোচ্য বিষয় হচ্ছে কি? ধ্বনি, যেটাকে বলি আমরা সাউন্ড। তাহলে এর আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। এই ধ্বনির মধ্যে আমাদের কি থাকে? লিখিত ভাষায় ধ্বনিকে আমরা কি বলি? বর্ণ। লিখিত ভাষায় ধ্বনিকে আমরা কি বলি? বর্ণ। তাহলে মুখে যখন আমি বলছি অ, তখন সেটা হচ্ছে ধ্বনি। কিন্তু আমি যখন লিখছি, আমি যখন কি করছি? লিখছি অ অথবা অ, তখন সেটি হয়ে যাচ্ছে কি? বর্ণ। তখন সেটি হচ্ছে কি? বর্ণ। তাহলে বর্ণ কাকে বলি আমরা? একজন বলো, যে কেউ একজন। ধ্বনি, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, ধ্বনি লিখিত রূপকে বলি আমরা বর্ণ। ধ্বনি লিখিত রূপকে কি বলি? বর্ণ। তাহলে বর্ণ কাকে বলি? সবাই একসাথে জোরে বলি কয়েকবার। ধ্বনি বর্ণ। মূলত আমাদের স্পিক আউট করতে হবে। স্পিক আউট করতে হবে। স্পিক আউট মানে হচ্ছে মুখে বলা, মুখে বলা এবং একটু লাউডলি বলা, উচ্চ স্বরে বলা। আমাদেরকে স্পিক আউট করতে হবে, অর্থাৎ কথা বলতে হবে। কথা যদি আমরা না বলতে পারি তাহলে বিশ্বাস করুন আমরা না লিখতে পারি না। যারা কথা বলতে পারে তারা সেটি লিখতে পারে, আর যারা কথা বলতে পারে না তারা হয়তো লিখতে পারে, কিন্তু যারা শুধু লিখতে পারে তারা কিন্তু কথা বলতে পারে। আর যারা কথা বলতে পারে তারা সেটি লিখতে পারে, কিন্তু যারা শুধু লিখতে পারে তারা কিন্তু কথা বলতে পারে না। আবার পারলেও পারতে পারে, পারলেও পারতে পারে, কিন্তু ধরে নিই যে আমরা সেটি পাই না। এখন দেখো, তাহলে ধ্বনির এই যে লিখিত রূপ সেটা হচ্ছে আমাদের কি? বর্ণ। মানে লিখিত রূপটা কি? বর্ণ। একবারে বর্ণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বর্ণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কোন অংশে? ধ্বনিতত্ত্বে। হ্যাঁ জোরে বলো, ধন্যবাদ। ওর জন্য একটা তালি দাও, ওর জন্য একটা তালি দাও। সুন্দর। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি? বর্ণ। বর্ণ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? ধ্বনিতত্ত্বে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে তাহলে বর্ণ যখন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে সব বর্ণগুলোকে একসাথে আমরা কি বলি? সব বর্ণগুলোকে একসাথে বর্ণমালা। সবগুলোকে একসাথে আমরা কি বলি? বর্ণমালা। তাহলে বর্ণমালা লিখিত বর্ণমালা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? বর্ণমালা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? ধ্বনিতত্ত্বে। বর্ণমালা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? ধ্বনিতত্ত্বে। ঠিক আছে। এখন এই বর্ণমালা সংক্রান্ত আরো যে বিষয়গুলো আছে এবং এই বর্ণের উচ্চারণ স্থান, বর্ণের উচ্চারণ প্রক্রিয়া, এগুলো আমাদের এই ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। তাহলে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি? ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি? বর্ণ। প্রথম কি বললাম? বর্ণ। আচ্ছা, তারপরে কি বললাম? বর্ণ উচ্চারণ করতে হয় কোথা থেকে, বা ধ্বনি উচ্চারণ হয় কোথা থেকে? বাকযন্ত্র। বাকযন্ত্রগুলো কোনটা? আমাদের এই মুখবিবরের মধ্যে যে প্রত্যঙ্গগুলো আছে, অঙ্ক প্রত্যঙ্গগুলো আছে, জিহ্বা, দন্তকুল, তালু, অভ্রতালু, হ্যাঁ, এইগুলো নাসিক্য অর্থাৎ নাসারন্ধ্র যেটা আছে, এগুলোই মূলত কণ্ঠ, এই কণ্ঠনালী, এগুলোই হচ্ছে মূলত আমাদের ধ্বনি উচ্চারণের স্থান। এটাই হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্র হলো আমাদের কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবং এই বাকযন্ত্রের মাধ্যমে যে উচ্চারণ প্রক্রিয়া আমরা বলতে পারি বাকযন্ত্র আর উচ্চারণ প্রক্রিয়া এগুলো হচ্ছে আমাদের কিসের? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এইগুলো হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবং আমাদের যে এই ধ্বনিটাকে আমরা কয়টা ভাগ পাই? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। লাউডলি কথা বলবে। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এদের যে নিজস্ব বৈশিষ্ট্য আছে,
এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করে এবং এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা যেভাবে যে প্রক্রিয়ায় এগুলো উচ্চারণ করি বা উচ্চারণ স্থানগুলো, এগুলো হচ্ছে আমাদের এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এর পাশাপাশি কি থাকে, ওই ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনির যে বৈশিষ্ট্যগুলো থাকে, কি থাকে, বৈশিষ্ট্য। ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনির যে বৈশিষ্ট্য, সেগুলো আমাদের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়ে থাকে। এর পাশাপাশি ধ্বনি দল আছে, ধ্বনি দল আছে। এটা এখন বুঝবে না, যখন ছন্দ বিশ্লেষণ করবে তখন ছন্দের মধ্যে ওই জায়গাগুলো তখন আমাদের ধ্বনি দল বের করতে পারি। সেই ধ্বনি দল বের করতে গেলে তখন আমাদের এই জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা রূপতত্ত্ব। এরপরে কি রূপতত্ত্ব। প্রথমে আমরা শিখলাম কোনটা, ধ্বনিতত্ত্ব। প্রথমে শিখলাম কোনটা, ধ্বনিতত্ত্ব। তারপরে শিখলাম, জানলাম রূপতত্ত্ব। তাহলে রূপ বলতে কি বুঝি? রূপ বলতে কি এরকম বোঝায় না, এই টেবিলটার একটা রূপ আছে, রূপ আছে না? তাহলে এটা আকার, এটা কি আকার, তাই না? আচ্ছা, আমি এই যে বা আমরা যে মানুষ, তাহলে আমাদের একটা রূপ আছে, একটা আকার আছে, আছে না? এটা একটা কি ফ্যান, ফ্যানের একটা রূপ আছে, একটা আকার আছে। তাহলে কিছু ধ্বনি যেটা যখন লিখিত রূপ হয় তখন সেটাকে বলি আমরা বর্ণ। এই বর্ণ সমন্বয়ে গঠিত হয় কি শব্দ, তাহলে সেটা আমরা রূপে দেখি। সেটা কি দেখি? রূপে দেখি, চোখে দেখতে পাই, তাই না? চোখে সেগুলো আমরা কি করতে পারি? দেখতে পারি। তাহলে এগুলোকেও বলি আমরা কি, এইটা আলোচনা করে কিসের মধ্যে? ব্যাকরণের রূপতত্ত্বের মধ্যে পাই। অর্থাৎ রূপতত্ত্বের আরেকটা নাম হলো শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আরেকটা নাম কি? শব্দতত্ত্ব। তাহলে রূপতত্ত্ব বলতে কি বুঝি? তুমি একটু পড়ো, রূপতত্ত্ব পড়ো। এই আলোচনার বিষয় বিশেষ প্রক্রিয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে মূল কথা হলো যে, ধন্যবাদ তোমাকে পড়ার জন্য। মূল কথা হচ্ছে যে রূপতত্ত্বের মূল বিষয়টা হচ্ছে শব্দ নিয়ে খেলা করে, শব্দ নিয়ে খেলা করে। অর্থাৎ শব্দ কিভাবে গঠিত হয়, শব্দ কিভাবে গঠিত হয়। তাহলে এই শব্দগুলো আমরা কিসের মধ্যে পাই? একটা হচ্ছে কি, এটা কি টেবিল, বিশেষ্য। তাহলে মূলত যে বিষয়গুলো শব্দের মধ্যে, যে বিষয়গুলো আলোচনা করে রূপতত্ত্বের মধ্যে বা শব্দতত্ত্বের মধ্যে, সেটা হচ্ছে বিশেষ্য। আর কোনটা থাকে? বিশেষণ। আর কোনটা থাকে? সর্বনাম। আর কোনটা থাকে? ক্রিয়া। আর কোনটা থাকে? ক্রিয়া বিশেষণ। তাহলে কি কি থাকে? বিশেষ্য, তারপরে সর্বনাম, তারপরে বিশেষণ, তারপরে ক্রিয়া, তারপরে ক্রিয়া বিশেষণ। তাহলে এইটাই হলো মূলত এই আলোচনাটাই আমাদের রূপতত্ত্বের মধ্যে কি পায়? প্রাধান্য পায়। এবং বিশেষ করে প্রাধান্য যেটা পায় সেটা হচ্ছে আমাদের শব্দ গঠন প্রক্রিয়া। কি পায়? শব্দ গঠন প্রক্রিয়া। এইগুলো কিন্তু একেবারে লাইন বাই লাইন পড়ে রাখতে হবে, জেনে রাখতে হবে, তবেই কিনা আমরা নূর ব্যক্তিকে পরিপূর্ণ বা ভালো নাম্বার উঠাতে পারবো। এটা কিন্তু আমি বারবার বলছি, আগেও বলেছি, এখনো বলছি। আচ্ছা, গেল। এরপরে যদি আমরা আসি বাক্যতত্ত্ব। কিসে বললাম? বাক্যতত্ত্ব। তাহলে বাক্য বলতে আমরা কি বুঝি? বাক্য কাকে বলি? বাক্য কাকে বলি? শব্দের সাথে অর্থবোধক শব্দের সাথে অর্থবোধক শব্দের মিলনে কি তৈরি হয়? বাক্য। এটা সুন্দর করে পড়া উচিত ছিল, যাই হোক। তাহলে এটা হচ্ছে কি, যে অর্থবোধক শব্দের সাথে অর্থবোধক শব্দের মিলনে কি তৈরি হয়? বাক্য। কি তৈরি হয় বললাম? বাক্য। আচ্ছা, তাহলে এই বাক্য তত্ত্ব নিশ্চয়ই কি নিয়ে আলোচনা করে? বাক্য নিয়ে আলোচনা করে। তাহলে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কি? বাক্য। বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি? বাক্য। আর কি থাকতে পারে? এখন এই বাক্য যে নির্মাণ করতে হয়, বাক্য কি করতে হয়? নির্মাণ করতে। নির্মাণ মানে কি? তৈরি করা, গঠন করা। বাক্য যে তৈরি করতে হয় বা নির্মাণ করতে হয়, গঠন করতে হয়, সেটা কি আছে? প্রক্রিয়া আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো অনুসরণ করে কোন তত্ত্বের মধ্যে? বাক্য তত্ত্বের মধ্যে। কোন তত্ত্বের মধ্যে? জোরে কথা বলো। বাক্য তত্ত্বের মধ্যে। কোন তত্ত্বের মধ্যে? বাক্য তত্ত্বের মধ্যে। তাহলে বাক্য গঠন প্রক্রিয়া আলোচনা করা কিসের মধ্যে?
কিসের মধ্যে? বাক্য তত্ত্বের মধ্যে। বাক্যের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করে কিসের মধ্যে? বাক্য তত্ত্বের মধ্যে। আচ্ছা, বাক্যের মধ্যে কি থাকে? যখন একটা বাক্য হয় সেখানে শব্দগুলোকে নির্দিষ্ট করে আমরা একটা নাম জানি, কি বলি সেটাকে? পদ। গুড গুড। আর সুন্দর। তাহলে সেটাকে কি বলি আমরা? পদ বলি। বাক্যে বাক্যস্থিত সকল শব্দকে আলাদা আলাদা ভাবে আমরা কি বলি? পদ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে আমরা আলাদা আলাদা ভাবে কি বলি? পদ বলি। তোমরা যখন ইংরেজি গ্রামারে যখন পার্টস অফ স্পিচ শিখেছো তখন সেখানে কি শিখেছো? When a word is used in a sentence is called parts of speech. When a word is used in a sentence is called parts of speech. অর্থাৎ বাক্যের মধ্যে যখন একটি শব্দ ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়ে থাকে তখন সেই শব্দকেই বলা হয় পদ বা পার্টস অফ স্পিচ। একই কথা। এখন তাহলে সেক্ষেত্রে আমাদের এই বাক্যের মধ্যে পদ এবং বর্ণ কিভাবে বিন্যস্ত হয়, অর্থাৎ কোন পদের পরে কোন পদটি বসে, কোন বর্ণের পরে কোন বর্ণটি বসে, এই প্রক্রিয়া আলোচনা করে কিসের মধ্যে? আমাদের এই বাক্য তত্ত্বের মধ্যে। কিসের মধ্যে? বাক্য তত্ত্বের মধ্যে। তাহলে পদ এটা আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে? বাক্য তত্ত্ব। আবারও বলি, পদ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় থাকে? বাক্য তত্ত্বের মধ্যে। তাহলে বাক্য তত্ত্ব তা বর্ণনা করে কোনটা? পদের যে বিন্যাস। বাক্যের মধ্যে পদের যে বিন্যাস সেটা বাক্য তত্ত্ব কি করে? আলোচনা করে। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে যে আমরা রূপান্তর করি, অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা যখন আরেকটা সেন্টেন্সে কি করি? রূপান্তর করি। রূপান্তর বোঝিত? ট্রান্সফর্ম করি, চেঞ্জ করি। এই কাজটাও আলোচনা করা হয়ে থাকে কিসের মধ্যে? বাক্য তত্ত্বের মধ্যে। আচ্ছা, এছাড়া বাচ্য, বাক্যের যে কি থাকে? বাচ্য কি? অ্যাক্টিভ প্যাসিভ আছে না? ইংরেজিতে অ্যাক্টিভ প্যাসিভ করো না? ভয়েস এটাও হচ্ছে বাক্য তত্ত্বের, অর্থাৎ যেটা বাংলায় বলি আমরা বাচ্য, এটাও বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। এর পাশাপাশি কি থাকে? উক্তি, ন্যারেশন, যেটা ইংরেজিতে বলে কি? ন্যারেশন। তাহলে এখানে আলোচ্য বিষয় হচ্ছে কি? বাচ্য। বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? বাক্য তত্ত্বে। আচ্ছা, উক্তি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়ে থাকে? বাক্য তত্ত্বে। তাহলে কি বুঝতে আর অসুবিধা হবে? আচ্ছা, আরো আছে কারক বিশ্লেষণ। কারক নাম শুনেছ না? কারক। এই কারকও কিসের মধ্যে আসে? হ্যাঁ, কারক যে বিশ্লেষণ করা হয় সেটাও আমাদের এই বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এইগুলো বাক্যের যে যোগ্যতা, বাক্যের কি আছে? বাক্যের যোগ্যতা এগুলো একটু মনে রাখতে হবে। বাক্যের যোগ্যতা, এই বাক্যের যোগ্যতা কি বুঝেছো? কাকে বলে? বাক্যের কয়টা যোগ্যতা থাকতে হয়? 3টি।